আগের পর্বে শুনেছিলেন ঈশা, জয় এবং সুকুমার বেরিয়ে পড়ে মরিশিয়াসের উদ্দেশ্যে, কিন্তু জাহাজডুবি হওয়ায় তারা অন্য একটি দ্বীপে গিয়ে ওঠে এবং সেখানে সাক্ষাৎ হয় একজন বৃদ্ধর সঙ্গে। সে কি ভাষায় কথা বলে তারা বুঝতে পারে না। তারা এগিয়ে যায় জঙ্গলের দিকে। জঙ্গল পেরিয়ে তাদের সামনে পড়ে আদিম যুগের অর্ধপ্রায় একটি বিশাল রাজপ্রাসাদ। শুরু হচ্ছে তারপর। দৌড়ে এসে পৌঁছালো প্রাসাদের ফটকের মুখে। কোনো দরজা নেই, আর যদি অতীতে থেকেও থাকে তার আর বর্তমানে কোনো চিহ্ন নেই। কি বিশাল এক ফটক, কাঁচা লতা পাতায় আবদ্ধ। তারা প্রাসাদের দিকে এগিয়ে গেল। ততক্ষণে বৃষ্টি আরম্ভ হয়েছে। প্রাসাদের প্রধান দরজার কাছে এসে পৌঁছালো তারা। বৃহৎ দরজা, এখন জং ধরেছে তাতে। জয় দরজাটির উপর হালকা ভর দিল। হাত দিতেই খুলে গেল দরজাটা, যেন তাদেরই অপেক্ষায় ছিল এতদিন। প্রথমে জয়, ঈশা এবং সুকুমার ক্রমে প্রাসাদের ভিতরে প্রবেশ করল। পায়ের তলা দিয়ে একটা ছুঁচো পালালো। প্রাসাদটি কিছু অংশ প্রায় ভগ্নপ্রায়। দেওয়াল দিয়ে বেরিয়েছে নানান প্রজাতির আগাছা। পলেস্তারা খুলে খুলে পড়েছে। ভিতরের বাতাস কেমন স্যাঁতসেঁতে গন্ধযুক্ত। খোলা আঙিনাটার এক পাশে এক সময় ছিল একটা ফোয়ারা, যেটা এখন নেই বললেই চলে। জয় নিস্তব্ধতা ভেঙে বলল, আমি আমি জানি না এত বড় প্রাসাদের মধ্যে কোথায় কি বিপদ লুকিয়ে রয়েছে, তাই আমাদের সাবধানে থাকতে হবে আর আগুন জ্বালানোর একটা ব্যবস্থা করতে হবে। সুকুমার, ওই দেখ, দেওয়ালে রাজার আমলের একটা মশাল ঝুলছে, যা ওটা ফিরে নিয়ে আয়। আচ্ছা, ঠিক আছে। আর ঈশা, তুই দুইখানা ছোট্ট পাথর খুঁজে নিয়ে আয় তো, আমি ততক্ষণ শুকনো কাঠপালা জোগাড় করি। বেশ, আনছি। খোঁজাখুঁজির পর্ব শুরু। সুকুমার দেওয়ালটিকে 3 বার প্রণাম করে তারপর মশালের হাতলটি নামিয়ে নিল। শুকনো কাঠকুটো জোগাড় করলো জয়। আর এত খোঁজাখুঁজির পর অবশেষে 2টো ছোট্ট পাথরের টুকরো পেল ঈশা। শুরু হলো আগুন জ্বালার পর্ব। কিছুক্ষণ পাথর ঠোকাঠুকির পর আগুন অবশেষে জ্বলল। এই মশালের মোটা হাতলটা নিয়ে কি করবি? এই হাতলটা এই কাজে আসবে, কারণ এটা খাঁটি লোহার। আত্মরক্ষার অস্ত্র হিসেবে আপাতত এটাকে চালানো যাবে। 3খানা মোটা ডালের আগা ধরিয়ে মশালের মতো বানিয়ে নিল জয়। সারিবদ্ধ করে ঘরগুলো সব একের পর এক দাঁড়িয়ে রয়েছে। প্রথম ঘরটিতে তারা ঢুকল। গাদা গাদা ধুলো। পুরো ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে মাকড়সার জাল, যেন তারা তাদের বাণিজ্যের খুঁটি গেড়ে বসেছে। আচমকাই কানের পাশ দিয়ে উড়ে গেল কিছু বাদুড়ের দল। আর ঘন্টাখানেক মতো বেড়া রয়েছে, তারপর রাত নামবে। তার আগে ভাগে এই ঘরটি থাকার উপযোগী করে তুলতে হবে। চল, লেগে পড়া যাক। তারা 3জন মিলে ঘরটিকে থাকার মোটামুটি ব্যবস্থা করল। তারা দেখল ঘরটিতে ফায়ার প্যালেসের ব্যবস্থা রয়েছে। কিছু কাঠ দিয়ে আগুন জ্বালানো হলো সেইখানে। তোর একটু বস, আমি একটু আশপাশটা দেখে আসি। না, কোথাও যেতে হবে না, চুপ করে বস। এ ঘোর সন্ধ্যায় যাবি কোথায় বলতো? আর কিছু হবে না, আশপাশটা দেখে আসি। যদি কোনো কিছু সন্ধান পাওয়া যায় আমি তাড়াতাড়ি ফিরে আসবো।
এই গেলাম আর এলাম। হাতে জ্বলন্ত একটা কাঠ নিয়ে বেরিয়ে পড়ল জয়। এপাশ ওপাশ ঘুরে দেখতে থাকলো সে। দেখতে দেখতে লক্ষ্য করলো একখানি সিঁড়ি রয়েছে, যেটা সোজা প্রাসাদটির উপর তলায় নিয়ে যায়। সিঁড়িতে পা রাখলো জয়। আশপাশটায় অন্ধকার নেমে এসেছে। সিঁড়ি শেষ করে দেখে সে আর একখানা সিঁড়ি, যেটা সোজা প্রাসাদের ছাদে গিয়ে শেষ হয়েছে। উঠে গেল সিঁড়ি দিয়ে। কি অপরূপ দৃশ্য প্রাসাদের উপর থেকে এই জগতের! জয় এপাশ থেকে ওপাশ দেখতে থাকলো। সে ভাবছে, আমি এই প্রাসাদের রাজা। যতদূর আমার চক্ষু যায় ততদূর আমার সাম্রাজ্য। কেউ নেই, হা হা হা, কেউ নেই আমাকে পরাজয় করার। তার ঘোর কাটে হালকা পাতলা মধুর শব্দে, কিন্তু শব্দটি ঠিক কোন দিক থেকে আসছে সে বুঝতে পারল না। শব্দের উৎস লক্ষ্য করতে থাকলো সে। দেখতে পায় মূল দরজার সামনে বাঁ দিকে দপদপে সাদা পোশাক পরে কে দাঁড়িয়ে রয়েছে, আর আওয়াজটি ঠিক সেইখান থেকেই আসছে। জয় এগিয়ে গেল। একটা দমকা হাওয়ায় তার কাঠের আগুনটি নিভে গেল। তখনই সেই সাদা পোশাক পরিহিত অবয়বটি ঘুরে তাকালো। জয় নিজেকে লুকিয়ে ফেলে, কারণ সে দেখতে চায় কে এই জীব বা মানুষ, আর সে কি বা করছে ওইখানে। এতক্ষণ তো কাউকে সে দেখতে পায়নি। হঠাৎই যেন কোথা থেকে এসে হাজির হয়। জয় আবারও উঠে তাকে দেখার চেষ্টা করে, কিন্তু এ কি, সেখানে কেউ নেই। জয় মুচকি হাসল। গাঁজাখড়ির গল্প শুনে আমার মাথাটা গেছে। এই ঘর সন্ধ্যায় গভীর জঙ্গলের মধ্যে কে বা আসবে? কিন্তু ওখানে কুয়োটা এলো কিভাবে? ওটা তো আগে চোখে পড়লো না। ব্যাপারটা গিয়ে দেখতে হয় একবার। জয় তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। পৌঁছালো সেইখানে। আস্ত বড় একটা গভীর কুয়ো, কালো জল তাতে। এই কুয়োটি তো প্রাসাদের থেকেও পুরনো মনে হচ্ছে। আর এতে এতদিন জলই বা জমে আছে কিভাবে? নিচে গিয়ে কি দেখবো, নাকি ওদের ডেকে নিয়ে আসবো? জয় এইসব ভাবতে থাকলো। হঠাৎ মনে হলো একদম তার পিছন ঘেঁষে কে যেন দাঁড়িয়ে রয়েছে। ফিরে দেখে সে, না, কেউ নেই। আবারও কুয়োর জলের দিকে তাকায় জয়। সেই কুয়োর জলের প্রতিচ্ছবিতে আবছা দেখতে পেল সেই সাদা অবয়বটিকে। ফিরে তাকায় সে, দেখে তার মুখের সামনে দাঁড়িয়ে রয়েছে। জয় থ মেরে দাঁড়িয়ে রইল। তার মাথায় কোনো কিছু কাজ করছে না। জয় কি বলার চেষ্টা করলো, কিন্তু মুখ দিয়ে তার শব্দ বের হলো না। সাদা অবয়বটি ফিস ফিস করে কি বলতে থাকলো। কেটে গেছে অনেক সময়। সন্ধ্যা গড়িয়ে রাত পড়েছে। সুকুমার ও ঈশা নিজেদের মধ্যে পারিবারিক আলোচনায় মত্ত। হঠাৎ তাদের মনে পড়ে জয়ের কথা। আচ্ছা সুকুমার, জয়ের কি ব্যাপার বলো তো? এতক্ষণ হয়ে গেল, এখনো ফিরে এলো না। যে বারবার বললাম পরে যাবি পরে যাবি, তাও আমার কথা শুনলো না। ওর কোনো বিপদ হয়নি তো? তাই তো, এতক্ষণ হয়ে গেল, আশেপাশে যাচ্ছি বলে এখনো ফিরলো না কেন?
আমার কিন্তু এবার চিন্তা হচ্ছে। চলো যাই, ওর খোঁজ করি। না না, ওর কিচ্ছু হবে না, দেখো ঠিক এসে পড়বে। তুমি যাবে নাকি আমি একাই যাব? না না, এ কি বলছো, একা কেন যাবে, আমিও যাচ্ছি সঙ্গে। তারা হাতে একটা কাঠ জ্বালিয়ে নিয়ে জয়কে খুঁজতে বেরিয়ে পড়ল। মেন গেটের দিকে জয়কে ডাকতে থাকলো, কিন্তু তারা কোনো সাড়া শব্দ পেল না। এদিক ওদিক খুঁজল, কিন্তু কোথাও কিছু পেল না তারা। উফ, কোথায় গেল বলো দেখি? কোথাও তো ওর খোঁজ পাচ্ছি না। ও আবার জঙ্গলের দিকে যায়নি তো? না না, ওদিকে কেন যাবে, ওদিকে যায়নি ও, প্রাসাদের মধ্যেই কোথাও ঘোরাঘুরি করছে। আমরা এদিকে এসে পড়ায় হয়তো ওকে দেখতে পাচ্ছি না। চলো প্রাসাদের ভেতরে একবার দেখে আসি, বাইরে থেকে ভেতরে বিপদ কম। কে জানে সেই জঙ্গলে আমাদের জন্য কোন বিপদ অপেক্ষা করছে। কিছু বললে? না না, ঠাকুরকে ডাকছি, চলো যাই। প্রাসাদের দিকে আবারও জয়কে খুঁজতে শুরু করলো। ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না জয়ের। ঈশার চোখে পড়ে সেই সিঁড়ি। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো তারা। সিঁড়ি বেয়ে উপরে উঠল এবং দেখলো আর একটা সিঁড়ি ওপরে চলে গিয়েছে। কি করবে, উপরে যাবে নাকি ঘরগুলো থেকে আগে দেখবে? ঈশা শুনে কোনো জবাব দিল না। সোজা সিঁড়ি বেয়ে প্রাসাদের ছাদে উঠে গেল। এই দিক ওই দিক তাকিয়ে দেখতে পায় ছাদের এক কোণায় চিত হয়ে পড়ে রয়েছে জয়। দৌড়ে সেখানে গেল তারা। জয়, জয়, ওঠ! এ জয়, ওঠ না! জয়, এ ভাই জয়, ওঠ ওঠ ভাই। এই ঈশা, ওর হাত দুটো ঘষো তো, শরীর যে পুরো ঠান্ডা হয়ে গেছে ওর। সুকুমার জয়ের নাড়ি দেখল, আছে তবে অতি ক্ষীণ। জয়কে কাঁধে করে নামিয়ে নিয়ে এলো সুকুমার সেই ঘরে। আগুনের পাশে তাকে রাখা হলো। হাত পা ঘষতে থাকলো তারা দুজনে। এরম সময় জয় উঠে বসলো। এক মনে কি বলে আবার ধরাস করে পড়ে গেল। ঈশা সারা রাত জয়ের পাশে বসে কাটিয়ে দিল। বাইরে হালকা আলোর আভা দেখা দিচ্ছে। সুকুমার উঠে পড়েছে। জয়কে আগের থেকে অনেকটাই ভালো দেখাচ্ছে। তারা দুজনেই খুব হালকাভাবে ডাকলো তাকে। জেগে উঠে বসলো জয়। তাকে খুব অস্থির দেখালো। কে তুমি? তুমি কে? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছাড়ো বলছি, ছেড়ে দাও আমাকে। জয়, আমি ঈশা, ভালো করে দেখ জয়। ঈশা জয়ের শরীরটিকে হালকা ঝাঁকিয়ে দেয়। তাতে জয়ের সম্মতি ফিরে আসে। চুপ করে বসে পড়ে জয়। জয়, জয় তোর কি হয়েছিল, আর তুই ছাদে কি করছিলি? জয় কোনো উত্তর দেয় না, চুপ করে বসে থাকে। সে এখনো ঠাহর করতে পারে না সে এখন কোথায়। বল, কি হয়েছিল তোর? আমি তোদেরকে বলে তারপর বেরিয়ে যাই সেই প্রাসাদের ডান দিকটায়, যেখানে সব ঘরগুলো পরপর রয়েছে। ওদিকে যেতে আমার চোখে পড়ে একটা সিঁড়ি, এটা সোজা উপরে নিয়ে যায়। ওপরে গিয়ে দেখি প্রায় সব ঘরগুলোই আগাছায় ভর্তি, তাই বাকি ঘরগুলো আর দেখতে যায় না। দেখি আর একটা সিঁড়ি যেটা প্রাসাদের ছাদের ওপর নিয়ে গেছে, সেটা দিয়ে উপরে উঠে দেখি পরিবেশের সৌন্দর্য এখানে সম্পূর্ণ আলাদা। সেটাই উপভোগ করতে করতে এপাশ ওপাশ হেঁটে বেড়াচ্ছিল। হাঁটতে হাঁটতে প্রাসাদের সামনের দিকে গিয়ে দাঁড়ায়। তারপর জয় তাদের ছাদের উপর নিয়ে গেল।
এবং বাকি ঘটনা কি ঘটেছিল পরস্পর বলল তাদের। মানে মানে তুই বলতে চাইছিলি ওটা ভূত? এবার বিশ্বাস হলো তো? ওটা ভূত নয়, অন্য কিছু খুব শক্তিশালী। বললাম না তোদের, ওখান থেকে তখন নড়া তো দূরের কথা, একটা মুখের শব্দ বের করতে পারেনি। তোর কথা অনুযায়ী তুই শেষ ওই কুয়োর পাশে ছিলি, তো ছাদে এলি কিভাবে? আর ওই অবস্থায় পড়ে? ঠিক তো? কিছু বুঝতে পারছি না, ছাদে গেলাম কিভাবে? আমি তো ওই কুয়োর কাছে ছিলাম, জ্ঞান ফিরে দেখি এই ঘরে। তোরা বলছিস আমাকে ছাদ থেকে নিয়ে এসেছিস। উফ, কিছু মনে পড়ছে না। হ্যাঁ, আরে সে কুয়োটাই তো হচ্ছে মিস্ট্রি। আমার মনে হয় সেখানে কিছু লুকিয়ে আছে, যেটা হয়তো আমাদের খতিয়ে দেখাটা খুবই জরুরি। আর সেই জিনিসটিকে কুয়োর দিকে খুব লক্ষ্য করে থাকতে দেখেছিলাম। যেমন মেলায় কোনো দোকানের সামনে দাঁড়িয়ে বাচ্চারা খেলনাগুলো নেওয়ার জন্য দেখে কিন্তু নিতে পারে না, ঠিক সেভাবে আকাঙ্ক্ষিত চেহারায় তাকিয়েছিল কুয়োটির দিকে। চল তাহলে যাওয়া যাক সেই কুয়োর রহস্য সমাধানে। কিছু সময় পরে যাই, জয় একটু রেস্ট নিয়ে নিক। না, আমি ঠিক আছি, চল। আর আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই দ্বীপ থেকে বেঁচে বেরোতে হবে। সময় নষ্ট করা একদম যাবে না। তারা সেই কুয়োর কাছে হাজির হলো। সেই রাত্রে দেখা হুবহু কুয়োটি আদি যুগ থেকে দখল করে বসে রয়েছে। কালো জল তার অন্যতম সাক্ষী। ওই তো কুয়োর গায়ে কিছু দূর ছেড়ে কয়েকটা ইট বেরিয়ে রয়েছে। আমার মনে হয় কি ওইগুলো ধরে নিচে নামা যেতে পারে। কিন্তু এই জলের নিচে যাওয়াটা কি ঠিক হবে? হতে পারে, কিন্তু লক্ষ্য কর সেগুলো গুণে 3টে বার হয়ে আছে, আর তার বেশি কিন্তু নেই। বাকি জলের ভিতর বেরিয়ে আছে কিনা নেই তা কিন্তু জলে নামা ছাড়া আর উপায় নেই। ঠিক তো? যদি এর নিচে এরম ইটের ব্লকস আর বেরিয়ে না থাকে, তাহলে তো আমাদের জলে ভেজা বৃথাই হবে। তারপর এরম কালো জল, কিছুই তো দেখা যাচ্ছে না। সমস্ত সরঞ্জাম নিয়েছিস সঙ্গে, আর ওই মশালের হাতলটাও নিয়ে নে, কাজে দিবে। চল তবে নামা যাক। আগে আমি গিয়ে দেখে আসি ব্যাপারটা, তারপর তোরা নামবে, ঠিক আছে? জয় নেমে পড়ল কুয়োতে। জল অস্বাভাবিক ঠান্ডা। জয় ডুব দিল কিছু মুহূর্তের জন্য, তারপর উঠে এলো। জয়ের অনুমানই ঠিক, নিচে আর ওই রকম কোনো ইটের ব্লকস বেরিয়ে নেই। নিচে ধরে নামার মতো এরকম আর ইট বেরিয়ে নেই, শুধু প্লেন দেওয়াল। আমি আসছি ওপরে, তারপর ভাবা যাবে কি করা যায়। জয় উপরে ওঠার জন্য বেরিয়ে থাকা ইটগুলি ধরতে গেল। ধরতে গিয়ে তার চোখে পড়ল কি যেন খোদাই করে তার গায়ে লেখা রয়েছে। সে জমে থাকা ময়লাগুলি ঘষে পরিষ্কার করার চেষ্টা করল। পরিষ্কার হলে ক্ষণ দেখে তার গায়ে একখানা জিরো খোদাই করা। অন্য দুটিকেও ঘষে পরিষ্কার করল সে। একটিতে 1 এবং অন্যটিতে ইংরেজি অক্ষর পি লেখা রয়েছে। কি হলো? ওরকম ভাবে কি ঘষাঘষি করছিস? হ্যাঁ, আমার মনে হয় কিছু একটা পেয়েছি। আগে তোরা সাবধানে নিচে নেমে আয়, উপরে আর কাজ নেই। ঈশা ও সুকুমার ও কুয়োয় নেমে পড়ল। জয় তাদের দেখালো সেই খোদাই করা নাম্বার ও বর্ণটি। এই দেখ, একটাতে 0 বা 0, আর একটাতে 1 বা 1, আর এইটাতে পি লেখা রয়েছে। এবার কম্বাইন করে একটা কোড আউট বানাতে হবে, যেটা এই কুয়োর দরজা মতো কিছু খুলবে, আমার যতদূর মনে হয়। দরজা, সিঁড়ি, এসব কি বলছিস? তুই তো এক্ষুনি বললি নিচে কিছু নেই। আর এই জলগুলো কোথায় যাবে?
কিছু একটা হতেই হবে, হয় দরজা বেরিয়ে আসবে, না হয় কুয়োর দেওয়াল সরে দরজা তৈরি হবে। না হলে এরকম খোদাই করে বোতামের মতো ইটগুলো বার হয়ে থাকার কোনো কারণ হয় না। আর জল, সে তখন তার রাস্তা ঠিক খুঁজে নেবে। নাম্বার ওয়াইজ সাজাতে গেলে প্রথমে আসবে 0, তারপর 1 অ্যান্ড দেন P, কেননা P ইংরেজি বর্ণমালায় 16 নম্বরে আসে। সেক্ষেত্রে 1 + 6 = 7। তো কোড ওয়ার্ড হওয়া উচিত 01P। যদি কোডট ভুল হয় তবে নিচে যা রয়েছে সব কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। আর লজিক্যালি যদি সেরমই হতো তবে সবগুলো হয় নাম্বার থাকতো কিংবা সবগুলো লেটার থাকতো। এই নাম্বার আর লেটারের কম্বিনেশন কেন তবে? আমার মনে হয় অন্য কিছু। কোড ওয়ার্ডের সংখ্যা 3টে কেন? 2টো হতে পারতো, 4টে হতে পারতো, 3টেই কেন? এই 3টে শাস্তি দেওয়ার পদ্ধতি, যে এই কুয়োতে নাম্বার সাহস করবে। কি শাস্তি? হায় ঈশ্বর, তুই আবার শুরু করলি? হ্যাঁ দেখ, বুঝিয়ে দিচ্ছি। 0 মানে ফাঁসির ফান্দা, 1 মানে বোঝাচ্ছে ফালা, আর P ফর পয়জন। কাল রাতে ওই ভূত এসে এটা লিখে দিয়ে গিয়েছে। এই কুয়োতে যে নামার সাহস করবে তাকে ওই শাস্তি দিয়ে মারা হবে। দয়া কর ভাই, একটু চুপ কর। তোর বুদ্ধি এত ফাস্ট চলে কিভাবে? আচ্ছা ঈশা, আমরা 0কে আর কি বলি? 0, শূন্য, ফাঁকা, গোল্লা। আর কি বলে? আমেরিকানরা 0কে ও বলে। সেক্ষেত্রে O 1 P, P O 1, O P 1, O P 1। আচ্ছা ঈশা, O P 1 এটা বারবার বলতে থাকতো। OP1, OP1, ওপেন। এক্স্যাক্টলি। সেই অনুযায়ী জয় ইটগুলোকে বসাতে লাগলো, কিন্তু ইটগুলো বসতে চায় না। অনেক শক্তি প্রয়োগ করে একে একে চাপ দিল ইটগুলোকে, তারপর সেগুলো বসতে লাগলো। প্রথমটি বসলো, দ্বিতীয়টি বসলো এবং তৃতীয়টি চাপ দিতে একটা খটাং করে ধাতব আওয়াজ হলো এবং বসে গেল। ক্রমে কুয়োর জলের স্তর নিচে নামতে থাকল। কুয়োর জল সম্পূর্ণ খালি হয়ে গেল। তারপর কুয়োর দেওয়াল থেকে খুলে গেল একখানা দরজা। মিলল আমার কথা? রাজার আমলে প্রায় সব রাজাদেরই গুপ্তকক্ষ থাকত, কারো প্রাসাদের মধ্যে আবার কারো প্রাসাদের বাইরে। কিন্তু রাজারা সেই গুপ্তকক্ষ একই কাজের জন্য ব্যবহার করতো না। কেউ কেউ ব্যবহার করত তাদের আত্মরক্ষার জন্যে, আবার কেউ কেউ ব্যবহার করতো তাদের গুপ্তধন লুকিয়ে রাখার জন্যে। এখন দেখার পালা যে এই রাজা এই গুপ্তকক্ষ কোন কাজের জন্য ব্যবহার করত। যদি কিছু তার মধ্যে থেকে পাওয়া যায়। মানে রাজার গুপ্তধনের কথা বলছিস? এতদিন তো শুধু সিনেমায় আর গল্পে পড়েছিলাম, এবার বাস্তবে আমরা পেতে চলেছি তাহলে? গুপ্তধন, খাজানা এসব এখন আমাদের কোনো কাজের নয়। তার থেকে যদি দড়ি বা কোনো রকম কাটারি পাওয়া যায় তা অনেক কাজের হবে, বুঝলি? তারা একে একে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করল। অসংখ্য কারুকার্য দিয়ে সাজানো ঘরের দেওয়ালগুলো। ঘরটা বেশ বড়ই আছে। দেওয়ালের বিভিন্ন ছবি আঁকা রয়েছে, যেগুলো দেখে বোঝার কোনো উপায় নেই যে কত পুরনো, কেননা এখনো তার সৌন্দর্য বজায় আছে। আশেপাশে তারা খোঁজাখুঁজি করতে আরম্ভ করল, যদি কিছু পাওয়া যায় সে আশায়। বুঝলি, এই ঘরটি বানাতে এই প্রাসাদের মালিককে, মানে যিনি তৈরি করিয়েছেন, তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। মানে বুঝলাম না। দেখ কেমন বাইরের আলো কিভাবে ভিতরে আসছে, এত মাটির গভীরেও। আর কুয়োতে যখন জল থাকে এই ঘরটিও সম্পূর্ণ জলে ভরে যায়। সেক্ষেত্রে জলগুলো বাইরে যাওয়ার কথা, কিন্তু যায় না। ওই দেখ, দেওয়ালগুলো লক্ষ্য কর, বুঝতে পারবি। তাহলে যদি কোনো মানুষ এর মধ্যে থাকে সে তো মারা যাবে।
ঘরটা যদি আত্মরক্ষার জন্যই বানানো হয়ে থাকে, তাহলে আত্মরক্ষা করবে কিভাবে? দরজা বন্ধের সাথে সাথে যদি জল চলে আসে, তাহলে তো সে তো জলে ডুবে মারাই যাবে। কি লাভ তাহলে? একদম। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এখানে আর একটা ঘর থাকার কথা। রাজারা প্রাণ বাঁচাতে এই কুয়োতে লুকিয়ে পড়বে। এবার যখন কুয়োতে জল থাকবে, এই ঘরটিও জলে ভরে থাকবে। তাহলে তারা জেনে বুঝে এখানে মরতে কেন আসবে, তাই নয় কি? সুকুমার কথাটা খারাপ বলেনি, তার বুদ্ধি দেখছি খুলেছে। তুই যেমন বললি অনেক কাজে তারা ব্যবহার করত, এক্ষেত্রে যদি এই ঘরটি আত্মরক্ষার জন্য বানানো না হয়ে থাকে? গুড পয়েন্ট। এটা যদি শুধু গুপ্তপথ হিসেবে ব্যবহার করা হতো, তো এর বাকি পথটা কোথায়? সেটাও তাহলে লুকিয়ে রয়েছে। আর যদি গুপ্তধন রাখার জন্য হয়, তাহলে কেউ সামনে ঢুকে গুপ্তধন রাখবে না। সেক্ষেত্রে আরও ঘর বা গুপ্ত রাস্তা থাকতেই হয়। জয় এই দিক ওই দিক দেখতে থাকলো, কিন্তু আর কিছু পেল না। তারা অবশেষে অসহায় হয়ে বসে পড়ল। জয় বসে পড়ল দেওয়ালের গায়ে ঠেসা দিয়ে। যেমনই বসেছে, একটা খটাং করে শব্দ হলো। তারপর চেন টানার শব্দ। মুহূর্ত পর দেওয়ালের মাঝ বরাবর খুলে গেল আরেকটি দরজা। আসলে জয় যেখানে হেলানা দিয়ে বসেছিল, ঠিক তারই পিছনে ছিল একটা প্রায় অদৃশ্য বোতামের মতো, যেটা চাপ পড়ায় দরজাটি খুলে আসে। দেখলি, আমি বলেছিলাম না, থাকতেই হবে। লুকিয়ে বসেছিল এই বোতামটি। যাই হোক, ভাগ্য আমাদের সঙ্গ দিয়েছে, না হলে হয়তো এখানে পচে মরতে হতো। তারা প্রবেশ করলো সেই ঘরটিতে। প্রথমে তাদের নাকে এলো একটা বিদঘুটে পচার গন্ধ। হ্যাঁ, এই ঘর তবে গোপনে আত্মরক্ষার জন্য বানানো হয়ে থাকতে পারে। দেওয়ালের গায়ে ত্রিভুজাকৃতি গর্ত করা রয়েছে, যেখানে হয়তো মোমবাতি বা কোনো আলোর বাতি রাখার জন্য। জয়, এটাই সেই ঘর যেখানে রাজারা আত্মরক্ষার জন্য লুকিয়ে থাক। ওই দেখ একটা বাক্স। ওটা গুপ্তধনের বাক্স নয় তো, যার মধ্যে হিরে, গয়না, সোনাদানা রয়েছে? জয় ও ঈশার চোখ গেল সেই দিকে। হ্যাঁ, সত্যি তো, একখানা রাজার আমলের বিরাট বাক্স। তারা সেই দিকেই গেল। বাক্সের পাশে পড়ে রয়েছে একখানা ময়লা শার্ট এবং প্যান্ট। জয় সেটিকে সরাতে গেল, তখনই চোখ পড়ল একটা মানুষের মাথার খুলি, এবং শার্ট প্যান্টের ভিতর থেকে খটখটানি হাড়ের শব্দ বেজে উঠল। জয় দূর করে ফেলে দিল সেটিকে। ছিটকে পড়ল দুর্গন্ধযুক্ত হাড়গুলি। এই আকস্মিক ঘটনায় সুকুমার ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। জয় তাকে ঝাঁকিয়ে দিতে সঙ্গতি ফিরল তার। ভাই, ভূতের বাসায় চলে এসেছি আমরা। সেই ভূতের ঘর এটা। আমরা আর বাঁচবো না। হে ভগবান, হে ঠাকুর, আমাদের রক্ষা করো। সুকুমার, কিচ্ছু হয়নি, চুপ করো বলছি তো আমি, চুপ করো। জয় সেই বাক্সের ধুলোগুলো ফুঁদিয়ে উড়িয়ে পরিষ্কার করল। তারপর বাক্সটি খুলল। প্রথমেই পেল একখানা কাগজে ভাঁজ করা চিঠি। ভাঁজ খুলে দেখল ইংরেজিতে কি যেন লেখা রয়েছে। পুরো লেখাটির মানে দাঁড়ায় এই: আমার নাম লুইস। তুমি এই পত্রটি পেয়েছ, মানে আমি মারা গিয়েছি। একটা ভুলের জন্য আমি তাদের কাছে দোষী। এমনকি আমার প্রাণটিও যেতে বসেছে। এখানে আমরা এসেছিলাম আমার পৈতৃক সম্পদ, মানে গুপ্তধনের খোঁজে, কিন্তু তাতে সফল হতে পারলাম না। যে এই চিঠিটি পড়ছ, তোমাকে একটাই অনুরোধ করছি, আমার অবশিষ্ট দেহের সৎ কার্যটুকু করে দিও। বিনিময়ে এই বাক্সের মালিকানা তোমার। আর হ্যাঁ, বেশি কিছু লিখতে পারবো না।
কেননা আমার শরীর আমার সঙ্গ দিচ্ছে না। আজ 5 দিন যাবৎ কিছুই গ্রহণ করতে পারিনি। এই ঘরে বিপদ যে কোনো সময় নেমে আসতে পারে। আমার মতো আবদ্ধ হয়ে মারা যেও না। ঈশ্বর তোমার মঙ্গল করো। ইতি লুইস। আমাদের আমাদের এই ঘর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে, কেননা চিঠিতে উল্লেখ আছে যে কোনো মুহূর্তেই বিপদ নেমে আসতে পারে। সুকুমার, আর একটু সাহায্য কর, বাক্সটা বাইরে নিয়ে যেতে হবে। দুইজনে বাক্সটিকে বাইরে নিয়ে এলো। জয় আবারও সেই ঘরটিতে গেল। চিঠির কথা মতো ছড়িয়ে থাকা সেই খুলি আর হাড়গুলো সেই জামাতে জড়িয়ে বেঁধে নিল। বেরিয়ে আসার আগে ঘরের দেওয়ালগুলিতে এসে লক্ষ্য করল হালকা কালচে আঁচড়ের দাগ সারা দেওয়ালে। জয় অনুমান করার চেষ্টা করল, না খেতে পেয়ে দেওয়ালে আঁচড়েছে আঙুলগুলি। ক্ষুধা পিপাসায় না পেরে শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছে লুইস। চোখ ছলছল করে উঠল জয়ের। বেরিয়ে এলো সেই ঘর থেকে। সুকুমার, ঈশা, আমাদের কুয়োর কাছে যেতে হবে। কুয়োর কাছে গিয়ে একটা বেরোনোর উপায় বার করতে হবে। জয়ের কথা শেষ হতে না হতে সেই ঘরের দরজা ঘর ঘর শব্দ করে বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার সাথে সাথে অদৃশ্য হয়ে গেল সেই দরজাটি। তারপরে কোথা থেকে যেন জল আসতে শুরু করলো। তাড়াতাড়ি চল, জল আসতে শুরু করেছে। কিছু মুহূর্তের মধ্যে ঘরটি জলে ভরে যাবে। জলদি চল, জলদি। ঈশা ও সুকুমার কুয়োর কাছে হাজির হলো। জয় তার শরীরের সমস্ত শক্তি দিয়ে বাক্সটিকে টেনে নিয়ে এলো সেইখানে। কুয়োতেও এবার জল আসতে শুরু করেছে। আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কুয়োর দেওয়ালের দরজাটি। কুয়োতে জলের স্তর বাড়তে থাকলো আস্তে আস্তে। জল এবার উঠতে শুরু করলো তাদের মাথার ওপর। তারা সাঁতার কাটতে শুরু করলো। জল বাড়তেই আছে, অবিশ্বাস্য ব্যাপার। জল এবার কুয়োর ওপর অবধি চলে এলো। জল ওপর দিকে ঠেলে আসায় বাক্সটিও জলের সাথে উপচে বাইরে চলে এলো। ঠিক কিছু মুহূর্ত পর খটাং করে সেই একই শব্দ এলো কুয়োর তলা থেকে। জলের গতি কমে এসেছে। জয় উঠে কুয়োর পাশে গেল। অতিরিক্ত জল উপচে পড়েছে চারিপাশে। কুয়োর জল আগের সেই অবস্থায় পৌঁছে গেল এবং সেই 3টে ইটের ব্লকস আবারও দেওয়াল থেকে বেরিয়ে এলো। জয় মুচকি হাসল। একখানা ভাঙা ডাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো জয়। হালকা গর্ত করার পর জামাই বাঁধা হাড়গুলি এবং খুলিটি মাটিতে পুঁতে দিল। ঈশ্বরের কাছে তার শান্তির কামনা করে প্রার্থনা করল। দেখা যাক এমন কি আছে এই বাক্সটিতে। জয় বাক্সটির ঢাকনাটি খুলল। প্রথমে পাওয়া গেল একখানা ধারালো পুরনো যুগের ছুরি, একখানা কম্পাস যেটা এখনো ব্যবহারের যোগ্য। বাক্সের ভিতরে আবারও একটা বাক্স, সেটাকেও খোলা হলো। কাপড়ে জড়ানো কি রয়েছে তার মধ্যে। জড়ানো কাপড় খুলে দেখে বেরিয়ে এলো 6খানা স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রা দেখে খুশিতে আনন্দে সুকুমারের চোখ ছানা পড়া হয়ে গেল।
ঈশা ও জয় দুজনেরই চোখ ছলছল করে উঠল। কিন্তু এ কি? ওই কাপড়ের মোড়কের নিচে আর একখানা কাপড় জড়ানো। কি রয়েছে তাতে? না, এতে স্বর্ণ মুদ্রা জড়ানো নেই। তার বদলে রয়েছে একখানা ডায়েরি। লুইস শাল। এটা কোনো লুইস নামের লোকের ডায়েরি। আই থিঙ্ক এটা আমাদের কোনো কাজে আসবে না। রেখে দে, যদি বেঁচে ফিরতে পারি কখনো টাইম পাসের জন্য পড়া যাবে। আর ডায়েরির লেখক যদি এই দ্বীপের ব্যাপারে কিছু লিখে যায় তাহলে তো খুব ভালো, তার সম্পর্কেও কিছু জানা যাবে। বাক্সটিতে ছিল আর পলক আর একটা কালির দোয়াত। তাছাড়া বাক্সটিতে কোনো কিছু ছিল না। পুরনো আমলের বাক্স বলে হয়তো এইভাবে বাক্সের উপর খোদাই করে অনেক চকচকে পাথর বসানো ছিল। তা থেকে কয়েকটা খুলে নিয়েছিল জয়। কম্পাস, ছুরি আর ওই লোহার হাতলটাই এখন আমাদের একমাত্র সম্বল। আজ আর বেরোচ্ছি না, ওই প্রাসাদেই রাতটা কাটাবো। কাল ভোরেই বেরিয়ে পড়ব। সারাদিন জঙ্গল পেরিয়ে দ্বীপের সৈকতে পৌঁছাবো, তারপর দেখা যাবে। বাক্সটি তারা কুয়োর জলে ফেলে দিল। বাইরে রাত নেমেছে। আগুন জ্বালালো জয়। সন্ধ্যার দিকে বাইরে ঘুরতে ঘুরতে হঠাৎই দেখতে পায় একটা খরগোশ ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। ইচ্ছে না থাকলেও সেটারই শিকার করে জয়, কেননা বেঁচে থাকার জন্য কিছু তো একটা খেতে হবে। তাই বাধ্য হয়ে তাদের খেতে হয় ঝলসানো মাংস। রাতে আর কোনো সেরকম চাঞ্চল্য দেখা যায়নি। সকাল হতে না হতে তারা বেরিয়ে পড়ল। কম্পাস দেখে উত্তর দিক ধরে হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে এসে পড়ল জঙ্গলের মধ্যে। জঙ্গল পার করতে করতে তারা দেখতে পেল একটা কলা গাছ। সময় নষ্ট না করে কিছু কলা সংগ্রহ করে নিল জয়। আবারও চলা শুরু। জঙ্গল থেকে কিছু শক্ত লতা কেটে নিল সে, যেটা পরবর্তীতে নৌকা বা ভেলা বানানোর কাজে আসতে পারে। বেলা প্রায় শেষ। তখন তারা সমুদ্রের সৈকতে এসে পৌঁছেছে। দ্বীপের ওই দিকটায় নারকেল এবং কলা গাছের খুব জুড়ি মেলা ভার। কাটা হলো কলা গাছ, নারকেল পাতা এবং শক্ত কিছু গাছের ডাল। কিছু মুহূর্তের মধ্যেই বানিয়ে ফেললো বেশ শক্তপোক্ত একখানা ভেলা। ভেলাটি ঠেলে সমুদ্রের জলে নিয়ে যাওয়া হলো। তারা খাবার হিসেবে সঙ্গে নিল কাঁচা এবং শুকনো কিছু নারকেল আর বেশ কিছু পাকা কলা। উঠে পড়ল ভেলার ওপর এবং নারকেল ডালটি চালিয়ে দিল দাঁড় হিসাবে সমুদ্রের জলে। জল কাটা শুরু করলো দুজন মিলে। নারকেল পাতা ও ডাল দিয়ে তৈরি সেই পালটি মোটামুটি ভালোই কাজ করতে থাকলো। টেনে নিয়ে গেল সমুদ্রের গভীর জলের দিকে। দাঁড় টানতে টানতে জয় বলল, দেখি ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায়। তার থেকে বড় কথা এই সামুদ্রিক হাওয়া আমাদের কোথায় নিয়ে যায়। আর রসদ যা রয়েছে 2-3 দিনের খাওয়ার চিন্তা করতে হবে না। ওই রহস্যময় দ্বীপ থেকে যখন বিচে ফিরেছি তখন আমরা এত সহজেই মরে যেতে পারি না। হে ঠাকুর, আমাদের এই যাত্রায় বাঁচিয়ে নাও, আর আমাদের কোনো জলদস্যুর খপ্পরে ফেলো না, না হলে সেই হিন্দির প্রবাদের মতো হয়ে যাবে, আসমান সে গিরে আর খজুর মে আটকে। প্রবল বাঁচার ইচ্ছে থাকলে মানুষ যে কোনো প্রতিকূলতা পেরিয়ে যেতে পারে, বুঝলি। কেবল সময় ও পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। এমনকি চরম পরিস্থিতিতে মানুষ না খেয়েও 7 দিন পর্যন্ত বাঁচতে পারে। অবিশ্বাস্য মনে হলেও জীবন মৃত্যুর সামনে মানুষ সব কিছু করতে সক্ষম, শুধু দৃঢ়ভাবে হালটা ধরে থাকতে হয়। তারা তিনজনই চিত হয়ে শুয়ে পড়ল।
ভেলা তখন সমুদ্রের জলে ভাসছে। আকাশ স্বচ্ছ পরিষ্কার, তারা, চন্দ্র, নক্ষত্র সমূহ সব দেখা যাচ্ছে। রাত্রে হাওয়ার গতি কম, তাই ভেলাটি খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে। তারা গল্প করতে করতে কে কখন ঘুমিয়ে পড়েছিল তার টের পায়নি। এতদিন বেশ ধকল গেছে তাদের ওপর দিয়ে, যা তাদের মুখমণ্ডল ও শরীরে ফুটে উঠেছে। চুল উস্কো খুস্কো, শরীরে জীর্ণতা এবং চেহারায় ক্লান্তির ছাপ। জয়ের হঠাৎই ঘুম ভেঙে যায়। সে তারাগুলোর দিকে লক্ষ্য করে গুনতে গুনতে মনে পড়ে ঈশাকে দেওয়া কথাগুলো। 2 চোখের কোণায় জল। চাঁদ আস্তে আস্তে লুকিয়ে গেল। সকাল হতে চলেছে। ঘুম ভেঙে গেল তাদের। সমুদ্রের জল দিয়ে মুখ ধুয়ে হালকা খাওয়া দাওয়া করল তারা। পানীয় জল হিসেবে খেলো ডাব এবং সেই জঙ্গলের কলা। যে আশায় তারা সমুদ্রে ভেলা ভাসিয়েছিল, মনে হয় না তা আর এই জীবনে পূর্ণতা পাবে। কোনো জাহাজের দেখা নেই এই অকুল রাক্ষসীময়ী সমুদ্রে। দ্বীপটিও এখনো সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। তাদের মনে হতে থাকলো এর চেয়ে দ্বীপটি যেন ভালো ছিল। সূর্যের তাপও যেন বেড়ে চলেছে ক্রমশ। হাওয়ার গতিও এখন বেশি, তার ফলে ভেলাটিও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু যাচ্ছে কোথায়? অন্য একটি দ্বীপে, নাকি কোনো ভূমির মূল খণ্ডে? তারা এই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞাত। ভেলায় ভাসতে ভাসতে কেটে গেল 2টি দিন। তবুও কোনো কুল কিনারা পাচ্ছে না তারা, না পাচ্ছে কোনো জাহাজের দেখা। সারাদিন ভোর প্রায় চুপ হয়ে থাকে সবাই। একে অপরের সঙ্গে কোনো রকম কথা হয় না। সুকুমারও আর ভুলভ্রান্তি কথা বলে আর হাসাচ্ছে না তাদেরকে। শরীরের সাথে সাথে তারা মানসিক দিক থেকেও ভেঙে পড়েছে। কিন্তু জয় নিজেকে ভেঙে যেতে দিচ্ছে না, যতই তার মনে যাই হোক। সেই যদি ভেঙে পড়ে, তবে ঈশা ও সুকুমারের কি হবে? তাদেরকে সাহস যোগাবে কে? এরই মধ্যে একখানা কালো মেঘ কোথা থেকে এসে তাদের ভিজিয়ে দিয়ে চলে গেল। তাতে বলতে গেলে তাদের ভালোই হলো। ভেলাতে শুকনো কলা পাতার ওপর বৃষ্টির জল জমে যায় খানিকটা, যেটা পানীয় জলের জন্য ব্যবহার করা যাবে। এবং বৃষ্টির ফলে সমুদ্র থেকে ছোট প্রজাতির কিছু মাছ লাফিয়ে লাফিয়ে উঠছিল। তখন সেই সুযোগে কিছু মাছ ধরে ফেলে যায়। বৃষ্টি থেমে গেলে পর ছুরি দিয়ে কিছু মাছ পরিষ্কার করা হয় এবং ভেলার ওপর শুকোতে দিয়ে দেয়। কিছু মাছ কাঁচাই খেয়ে ফেলে তারা। মাছগুলো আঁশবিহীন স্বচ্ছ কাঁচের মতো, খেতে কুড়মুড়ে এবং মিষ্টি। জয় ঈশাকে বলে, ঈশা, ডায়েরিটা বার কর তো। ঈশা ডায়েরিটি সেই ছোট্ট বাক্স থেকে বার করে এবং জয়ের হাতে দেয়। এই নে সুকুমার, ডায়েরিটা ধর। এই ডায়েরি এখন কি করব? পর দেখি কি আছে ওতে। লুইসের কাছে ওটা স্বর্ণ মুদ্রার চেয়েও দামি ছিল, কারণ ওটা স্বর্ণ মুদ্রার নিচে রাখা ছিল। আর আর চিঠিতে মালিকানার কথা লেখা ছিল, কিন্তু বাক্সতে শুধু কিছু স্বর্ণ মুদ্রা ছাড়া কিছুই ছিল না। মনে হচ্ছে আসল সম্পদ ওই ডায়েরিটাই। আচ্ছা, বেশ, বুঝলাম। কিন্তু এখনই কি ডায়েরিটা পড়ার সঠিক সময়? তুই তো বলেছিলি বেঁচে ফিরতে পারলে কোনো সময় টাইম পাসের জন্য পড়া যাবে। তার মানে কি আমাদের বাঁচার আশা নেই? মনে হচ্ছে জীবন এখানে থমকে গিয়েছে। চারিদিকে শুধু জল আর জল।
জানি না এই জলের সাম্রাজ্য কবে শেষ হবে, তাই তোকে ডায়েরিটা পড়তে বললাম, যদি কোনো সাহায্য ওইখান থেকে পাওয়া যায়। লুইস হয়তো রাজবংশীয় ছিল, সমুদ্র পাড়ি দিয়ে এসেছিল এই দ্বীপে। ওর নিশ্চয় সমুদ্র সম্পর্কে কিছু জ্ঞান থাকবে। যদি ওর ডায়েরিতে তা উল্লেখ থাকে আমাদের কাজে আসবে। এমনকি ওর অভিজ্ঞতার কথা জানা গেলেও তা আমাদের জন্য ভালোই হবে, মন্দ নয়। আচ্ছা বেশ, আমি পড়ছি। কুমার ডায়েরি পড়তে আরম্ভ করলো। 20খানা পাতা পড়ার পরেও কোনো সাহায্য হবে এইরকম কিছু পেল না। তবুও সুকুমার পড়তেই থাকলো। ডায়েরি অর্ধেক পড়া শেষ, তবুও হাতে এমন কিছু এলো না যেটা তাদের সাহায্য করতে পারে। হতাশ হয়ে ডায়েরিটা আর পড়ল না সুকুমার। জয়ও তাকে জোর করতে পারল না। চাঁদের আলোয় তখন সারাদিক জলজল করছে। ঢেউগুলো যেন চকমকি পাথরের মতো ঝলকে উঠছে। নিশীথ রাত। জয় বসে বসে কি যেন ভাবছে। ঈশা ও সুকুমার কাত হয়ে পড়ে রয়েছে। এইভাবে রাত্রি কেটে গেল। ডায়েরিখানা নিয়ে জয় একা একাই পড়তে থাকলো। এইদিকে ওরা বাকরুদ্ধ হয়ে বসে রয়েছে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। সেই শুকনো মাছ তাদের একমাত্র খাবার এখন। জয় ডায়েরি পড়তেই মত্ত, প্রায় শেষ করে ফেলেছে। শেষটুকু পড়ে যেন জয়ের মুখের হাব ভাব পাল্টে গেল। মুখে তার হাসি ফুটল। ঈশা জয়কে দেখে শুকনো গলায় প্রশ্ন করে, কিরে জয়, তোর মুখে অমন হাসি? কিছু পেলি নাকি ওই ডায়েরিতে? মানে এমন কোনো মন্ত্র যাতে আমাদের বাঁচাতে কেউ চলে আসবে, কিংবা মন্ত্র বলার পর আমরা এখান থেকে উবে একদম বাড়ি পৌঁছে যাব? জয় হেসে মাথা নাড়ল। সুকুমার ওদের মুখ চাওয়াচাওয়ি করে নিজেও হাসল। না, তেমন কিছু পাইনি, বরং তার থেকেও ওটা কি সত্যি যেটা আমি দেখছি? জয় তার মুখের কথাটি শেষ করতে পারল না, কারণ তার স্বপ্নদোষ ঘটেছে কি বাস্তবের মরম পাছে বুঝতে পারল না সে। কেননা দূরে খুব আবছা একটা বস্তু দেখা যাচ্ছে। সে তার চোখ দলাই মলাই করল। ঈশাকে দিয়ে চিমটিও কাটালো, তারপর ওদেরকেও দেখালো। হ্যাঁ, দেখা তো যাচ্ছে, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি না আসলে ওটা কি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, কিন্তু কি বলতো ওটা? কোনো বাড়ি নাকি আবার দ্বীপ? হায় ঈশ্বর, এই সমুদ্রের মাঝে বাড়ি কোথা থেকে আসবে? সমুদ্রের মাঝে ওরকম ছোট্ট বিন্দু মানে কোনো লাইট হাউস কিংবা জাহাজ। আর আমার মনে হয় যেরকম দেখাচ্ছে ওটা দ্বীপ না, কেননা দ্বীপ ওরকম দেখায় না। আনন্দে উচ্ছ্বাসে তারা আত্মহারা। একে অপরকে জড়িয়ে ধরল, ঈশ্বরকে শতবার ধন্যবাদ জানালো। আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো। হ্যাঁ, জয়ের অনুমান ঠিক। সেটা একটা মস্ত বড় জাহাজ, যেটা এই দিকেই এগিয়ে আসছে। মানে তাদেরকে হয়তো দেখতে পেয়েছে জাহাজ কর্তৃপক্ষ। এমনও হতে পারে জাহাজ ক্র্যাশ হয়ে যাওয়ার পর রেস্কিউ টিম হয়তো খুঁজে বেড়াচ্ছে, যদি কেউ সার্ভাইভ করে যায় তাদেরকে বাঁচানোর জন্য। আর যদি সেটা জলদস্যুদের জাহাজ হয়, তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে। ওরে পাগল কোথাকার, ওরা কখনো ভেলার উপর হামলা করে না। ওরা হামলা সেখানেই করবে যেখানে লুট করে কিছু পাবে, মানে কোনো বড় জাহাজে। তো আমাদের কাছে আছে তো স্বর্ণ মুদ্রা, আমাদেরকে মেরে ওগুলো নিয়ে নেবে। আচ্ছা, তো আমাদের কাছে স্বর্ণমুদ্রা আছে, তা ওরা খোঁজ পেল কি করে? ভাই, তুই দয়া করে একটু চুপ করবি? তা না হলে কিন্তু আমি সমুদ্র জলে ঝাঁপ দিয়ে দেব। মিনিট 15 পর জাহাজটি কাছে এসে পড়ল। তারা অনেক দিন পর অন্য মানুষের চেহারা দেখল। জাহাজটি বেশ বড়। আর সুকুমারের দুশ্চিন্তা দূর করতে জয় তাকে 2টি পুলিশ অফিসারের দিকে আঙুল দিয়ে দেখালো।
তাদের মনে খচখচানি মিটল এবং ফিরে এলো মুখে তাদের হাসি, যে হাসি এতদিন যাবৎ তাদের মুখ থেকে হারিয়ে গিয়েছিল। জাহাজ থেকে একজন পুলিশ দূরের মই ফেলে দিল তাদের দিকে উঠে আসার জন্য। এতক্ষণ শুনছিলেন রহস্যময় দ্বীপ দ্বিতীয় পর্ব। গল্পটির রচনা এবং পরিচালনায় আমি মঈন শেখ। ঈশার ভূমিকায় দেবারতী দা, জয়ের ভূমিকায় মঈন শেখ এবং সুকুমারের ভূমিকায় ঋত্বিক সিংহ রায়। অন্যান্য চরিত্রে যেমন লুইসের ভূমিকায় মিন্ময় চক্রবর্তী এবং ভূত, বৃদ্ধ ও নানা চরিত্রে এবং গল্প পাঠে আমি মঈন শেখ। আমরা খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শুনতে থাকুন দ্য অডিও অ্যাবিস।